আমরা পড়তেছি ফিজিক্স না কেমিস্ট্রি? বায়োলজি বললেও না আবার। দেখো, ফিজিক্স আর কেমিস্ট্রির রাদারফোর্ড এবং রাদারফোর্ডের মডেলের মধ্যে একটু পার্থক্য আছে। কেন বলো তো? কারণ ফিজিক্সের বই লিখছে একজন, কেমিস্ট্রি বই লিখছে আরেকজন। এখন আমরা যখন কেমিস্ট্রি পড়ছি তখন রাদারফোর্ড এর পরমাণু মডেলে কি থেকে আলফা কণা বিচ্ছুরণ হতো? রেডিয়াম থেকে। কি থেকে? কিন্তু আমরা এখন কি পড়তেছি? ফিজিক্স। তাহলে কি থেকে হবে? পোলোনিয়াম থেকে। বুঝছো? তাহলে ফিজিক্স বইয়ে রাদারফোর্ডের তেজস্ক্রিয় রশ্মি বেরোয় কি থেকে? পোলোনিয়াম থেকে। আসলে রাদারফোর্ড নিজে এটা করার থেকে তাকে এটা সবচেয়ে বেশি কাজ করেছে হচ্ছে দুজন, তার সহকারী গাইগার আর মার্সডেন, তারাই মূলত করছে। তাহলে গাইগার আর মার্সডেন নাম হয়েছে রাদারফোর্ডের, তার একটা আইডিয়া ছিল। তাহলে দেখো এখান থেকে কি কণা বেরোবে? আলফা কণা। আলফা কণা কি আমরা সবাই জানি, দ্বিধানত হিলিয়াম নিউক্লিয়াস। এই আলফা কণার গতিশক্তি কত? 7.68 মেগা ইলেকট্রোভোল্ট। এটা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন যেটা তোমার কেমিস্ট্রিতে নাই। তাহলে এর আলফা কণা বের হয়ে যে স্বর্ণপাতের মধ্যে যাচ্ছে তার গতিশক্তি কত? 7.68। একটু মুখস্থ করে ফেলতে হবে। 7.68 কি? মেগা ইলেকট্রোভোল্ট। আচ্ছা, এবার দেখো স্বর্ণপাত, তোমরা কেমিস্ট্রিতে স্বর্ণপাত কতটুকু পড়ছো? পুরো কত? 0.404 সেন্টিমিটার। কিন্তু এখন কি পড়তেছো? 6 × 10⁻⁻7 মিটার। 6 × 10⁻⁻7 মিটার। এটাও একটু মনে রাখতে হবে, মিটার কিন্তু খেয়াল করবা। আর কিসের পর্দা? জিঙ্ক সালফাইড। কি ব্লক? চারপাশে আটকায় দেয়, লেড ব্লক। এই হচ্ছে রাদারফোর্ডের কাহিনী। তাহলে কোন তেজস্ক্রিয় পদার্থ? তেজস্ক্রিয় পোলোনিয়াম। দেখো তোমরা আমাকে বলো কোন সংখ্যাটা বড়, -13.6 নাকি -3.4? কোনটা বড়? তো হাইড্রোজেনের দুইটা অবস্থা, একটা হচ্ছে ভূমি অবস্থা আর একটা হচ্ছে উত্তেজিত অবস্থা। এখন বলো ভূমিতে কম থাকবে আর উত্তেজিত হলে কি হবে? বেশি হবে। তো সংখ্যা কোনটা বড়, -3.4 নাকি -13.6? তাহলে হাইড্রোজেনের উত্তেজিত অবস্থার শক্তি কত হবে? -3.4 ইলেকট্রোভোল্ট। আর ভূমি কত হবে? -13.6। এটা একটু উল্টাপাল্টা যায়, বাট সংখ্যা দুটো সবার মনে থাকে। একটা কত বলো সবাই? 3.4 আর একটা কত? 13.6। দুটাই হচ্ছে মাইনাস। তাহলে যে বড় হবে সে হবে উত্তেজিত। ওকে, নিউক্লিয়াসের ব্যাসার্ধ এগুলো নিয়ে আমি আর বলবো না এখন। মূল পরের টপিক আসলে দেখো নিউক্লিয়ন। নিউক্লিয়ন আসলে কি? প্রোটন প্লাস নিউট্রনকে একসাথে কি বলা হয়? নিউক্লিয়ন। তো দেখো এখানে দেখো নিউক্লিয়াসের ভেতরে বাইরে কি থাকে? ইলেকট্রন। কক্ষপথে ইলেকট্রন থাকে। আর প্রোটন এবং নিউট্রন কই থাকে? নিউক্লিয়াসের মধ্যে। তাহলে দেখো তো নিউক্লিয়াসের ভেতরে কোন দুইটা কণিকা থাকে? অ্যান্সার কি? প্রোটন আর নিউট্রন। আচ্ছা গুড। এখন আসো, তাহলে প্রোটন আর নিউট্রনকে একত্রে কি বলা হবে? কারণ তারা কার মধ্যে থাকে? নিউক্লিয়াসের মধ্যে, তাই তার নাম কি? নিউক্লিয়ন। আচ্ছা, এবার দেখো এখানে আছে ইলেকট্রন ই মাইনাস, আর একটা কি আছে? ই প্লাস। দেখো ই মাইনাস ই প্লাস, আমি একটু সহজ করে বোঝাই দিই। মনে করো ই মাইনাসকে আমরা কি বলতে পারি? বাংলায় ঋণাত্মক ইলেকট্রন বলতে পারি না? ইংলিশে কি বলতে পারি? নেগেটিভ ইলেকট্রন। আচ্ছা, তাহলে বলতো ই প্লাসকে তুমি কি বলবা? পজিটিভ ইলেকট্রন। তাহলে ই মাইনাসের বিপরীতকে? ই প্লাস। তাহলে বিপরীত কণা বা প্রতিকণা বা বিপরীত কণা হচ্ছে ই প্লাস। তাহলে এর নাম কি? বাংলায় মানে নর্মালি বললে কি? পজিটিভ ইলেকট্রন। কিন্তু তোমরা কিভাবে মনে রাখবা? পজিটিভ ইলেকট্রন। তাহলে এর নাম কি হবে? পজি আর লাস্টে হচ্ছে ট্রন। তাহলে নাম কি? তাহলে বলতো ইলেকট্রনের প্রতিকণা বা অ্যান্টিপার্টিকেলের নাম কি? পজিট্রন। তাহলে ই মাইনাস আর একটা কি? ই প্লাস। ওকে, পজিটিভ ইলেকট্রন কি হবে? তুমি শীট নাওনি? পাওনি না? নেও নাই তো নিয়ে আসতে বলতেছি। তুমি এতক্ষণ কেন বলনি? আচ্ছা ঠিক আছে ভাইয়া, শীট দেন তো এখানে। আর সবাই পাইছো তো? আচ্ছা ঠিক আছে। ওকে, এখন দেখো নেক্সট। তাহলে বলো পজিটিভ ইলেকট্রন কি হবে? পজিট্রন। আর এক এএমইউ পরে আসি, আগে নিউক্লিয়াসের মধ্যে আমি শেষ করি। দেখো ভাইয়া, যারা আসেনি তাদের সাথে কথা বলেন। জ্যোতির কি হয়েছে? আনিকা, ওই অনন্যা কথা হয়নি? আচ্ছা দেখো খেয়াল করো, নিউক্লিয় বল। দেখো নিউক্লিয় বল মানে কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কোনটি সত্য নয় সঠিক এই টাইপের কোশ্চেন আসে।
দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের অভ্যন্তরে কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। কি থাকে? প্রোটন আর নিউট্রন। তাহলে নিউক্লিয়াসের অভ্যন্তরে এই দুইটা কণিকা, এদের মধ্যে একটা বল। দেখো তো নিউক্লিয়াস কি স্বাভাবিক অবস্থায় কখনো ভেঙে যায়? নিউক্লিয়াস কি থাকে? সবসময় একসাথে থাকতে চায়, মানে কি বলতে পারো এটাকে, নিউক্লিয়াস স্থায়ীভাবে অবস্থান করতে চায়, কখনো ভাঙতে চায় না। নিউক্লিয়াসের মধ্যে দুজন থাকে, কে কে? ইলেকট্রন, ইলেকট্রন থাকে, প্রোটন আর নিউট্রন। যদি প্রোটন আর নিউট্রন থাকে, এই দুইজন একসাথে থাকে, এই দুজনের মধ্যে যে বল, এটাকে আমরা কি বলি? নিউক্লিয় বল। তাহলে দেখো তো নিউক্লিয়াস যেহেতু অনেক শক্তিশালী, এটাকে সহজে ভাঙা যায় না, তাই এই বলটা কী হবে? অত্যন্ত তীব্র হবে। এবং দেখো পরের লাইনে এই বলটা কি? শুধুই আকর্ষণ বল। আচ্ছা ভালো কথা, আকর্ষণ বল। তারপরে লাইন দেখো কি লেখা আছে? আধান নিরপেক্ষ। এটা তোমরা বুঝতে পারো না, আমি একটু বুঝাই দিই। দেখো প্রোটনের চার্জ কি? প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, আর নিউটনের ক্রসের মতো মনে হচ্ছে। প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, আর নিউটনের চার্জ কি? নেগেটিভ। কি? নিরপেক্ষ। নিউটনের কোনো চার্জ আছে? জিরো ধরো, বা আধা নিরপেক্ষ, বা আপেক্ষিক মনে করো জিরো বা নাই। তাহলে আমরা সবসময় কি জানি যে পজিটিভ আর নেগেটিভ থাকলে ওরা কী করবে? আকর্ষণ করবে। যদি পজিটিভ আর পজিটিভ থাকলে কী হবে? বিকর্ষণ করবে। নেগেটিভ নেগেটিভ থাকলে কী হবে? বিকর্ষণ করবে। তাহলে যখন ভিন্ন ধর্মী থাকে তখনই শুধুমাত্র কী হয়? আকর্ষণ হয়। কিন্তু এখানে কি ভিন্ন ধর্মী আছে? দেখো তো, একজনের চার্জ কি? পজিটিভ, আর একজনের চার্জ কি? নেগেটিভ, জিরো, নাই। তাহলে পজিটিভ চার্জ আছে, আর একজনের কি কোনো চার্জ নাই। তাহলে কি এদের মধ্যে নর্মালি মানে আধানের কারণে বা চার্জের কারণে কি আকর্ষণ হওয়ার কথা? চার্জের কারণে আকর্ষণ হওয়ার কথা। তাহলে এদের আকর্ষণ কি চার্জের উপর ডিপেন্ড করে? তাহলে দেখো, যেহেতু এদের আকর্ষণ চার্জের উপর নির্ভর করে না বা আধানের উপর নির্ভর করে না, তাই আমরা এদেরকে কি বলতে পারি? এই বলকে আধান নিরপেক্ষ। নিউক্লিয় বল কি? আধান নিরপেক্ষ। কেন? কারণ নিউক্লিয় বল এদের দুজনের আধানের উপর নির্ভর করে না, তাই এদেরকে কি বলা হচ্ছে? আধান নিরপেক্ষ। আর যদি নির্ভর করতোই তাহলে কি কোনো আকর্ষণ হইতো? কারণ পজিটিভের সাথে কার আকর্ষণ হবে? নেগেটিভের। ওকে, এবার দেখো এই বলটা শুধুমাত্র কোন জায়গাটুকুতে কাজ করে? নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াসের এরিয়া যতটুকু, অতটুকুর মধ্যে কাজ করে। তাহলে বলের পাল্লা কি হবে? স্বল্প। তাহলে কেমন পাল্লার বল? স্বল্প পাল্লার বল। আচ্ছা, কতটুকু? 10⁻⁻14 মিটারের মধ্যে। কতটুকু? 10⁻⁻14 মিটারের মধ্যে। তাহলে দেখো প্রথম বিষয়টা হচ্ছে নিউক্লিয় বল। নিউক্লিয় বল কিসের অভ্যন্তরে থাকবে? নিউক্লিয়াসের অভ্যন্তরে। নিউক্লিয়াসের অভ্যন্তরে কে কে থাকে? প্রোটন আর নিউট্রন। এদের মধ্যে চার্জ আছে পজিটিভ একজনের, আর একজনের চার্জ নাই। তাহলে এই বল কি আধানের উপর নির্ভর করে? না। তাহলে কি? আধান নিরপেক্ষ। এবং এটা শুধুমাত্র কি বল? আকর্ষণ বল। যদি বিকর্ষণ হতো তাহলে ভেঙে যেত। তাহলে শুধুমাত্র কি বল? আকর্ষণ বল। আর স্বল্প পাল্লার বল স্বল্প জায়গায় কাজ করে। কত ছোট বলো? 10⁻⁻14 মিটার। আচ্ছা, এবার চলে আসো। এক এএমইউ মানে কি? অ্যাটমিক মাস ইউনিট। তোমরা জানো যে অ্যাটমিক মাস ইউনিট। আচ্ছা, এখন এর মান মোটামুটি এইটুকু সবাই পারো যে 1.6605 10⁻27 কেজি। আবার এটাকে কি বলা হয়? 1 ডালটন। এটুকুও মোটামুটি পারো। কিন্তু এখন আমাদের জানতে হবে এর সাথে মেগা ইলেকট্রোভোল্টের সম্পর্ক কি? এমইভি। দেখো তো, 1 এএমইউ মানে কত এমইভি হবে? 933, বা কোনো কোনো জায়গায় কী লেখা আছে? 931 এমইভি। তার মানে এটা একটু মনে রাখতে হবে আমাদের। তাহলে বলো সবাই, 1 এমইউ মানে কি? 1.6605 গুণ 10⁻27 কেজি। যদি গ্রাম হতো তাহলে কী হয়ে যেত? -24 হয়ে যেত, তাই না? কত মেগা ইলেকট্রোভোল্ট? 933, বা কত? 934 মেগা ইলেকট্রো, সরি 34 না, 931 মেগা ইলেকট্রোভোল্ট। আর কত? 1 ডালটন। ওকে, এখন দেখো এটা মনে রাখতে হবে। আর এটা তো বোঝার জন্য যেটুকু বোঝা সব বোঝাই দিছি। এখানে কিন্তু কোনটি সঠিক নয় বা এরকমভাবে প্রশ্ন আসবে। এবার দেখো ভারী পানির সংকেত কি? D2O। D2O কারণ ডিউটেরিয়াম। দেখো হাইড্রোজেন কি? 1, যখন ভর 1 তখন কি? হাইড্রোজেন। যখন ভর 2 নাম কি? ডিউটেরিয়াম। আর যখন ভর 3 তখন নাম কি? ট্রিটিয়াম। না, ট্রিটিয়াম। ট্রিটিয়াম, ঠিক আছে? ডিট্রিয়াম, ট্রিটিয়াম এরকম না। ডিউটেরিয়াম, ডিউটোরিয়াম, তারপরে কি? ট্রিটিয়াম। ওই পারবা, এটা নিয়ে সমস্যা নাই। এবার আসো তেজস্ক্রিয়তা, এক্সরে, এগুলো একটু পড়তে হবে। তেজস্ক্রিয়তা, দেখো তেজস্ক্রিয়তা মানে কি? আর উপরে দেখো একটা শব্দ লেখা ছিল কিন্তু মিসিং মনে হচ্ছে। এক্সরে, পেয়েছো? এক্সরে। এই এক্সরে কত সালে আবিষ্কার করে? কে আবিষ্কার করে? এক্সরেকে আমরা বাংলায় কি বলি? রঞ্জন রশ্মি। এক্সরে কে আবিষ্কার করবে? রঞ্জন দাস। না, কে? রঞ্জন। তার নাম কি? রন্টজেন। কি নাম?
তাহলে বলো এক্স রে কে আবিষ্কার করবে? রন্টজেন। আচ্ছা, কত সালে? দেখো আমি এটা কেন উপরে লিখছি জানো, তোমাদের এই টপিকের পড়া কিন্তু এটা যে, আর এক্স রে মূলত এক্স রের বৈশিষ্ট্যগুলো লেখা আছে অষ্টম অধ্যায়ে, ঠিক আছে, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এখানে এক্স রে আছে। আর এখানে হচ্ছে এক্স রে আমি এখানে আনছি একটা পার্থক্য বোঝানোর জন্য, যে কে আবিষ্কার হয়েছে, তেজস্ক্রিয়তা আগে নাকি এক্স রে আগে। দেখো 96, তাহলে তার আগে কত সাল? তার আগের সাল কত? 1895। তাহলে বলো তো এক্স রে আবিষ্কার হবে কত সালে? 1895 সালে। কে আবিষ্কার করছে? রন্টজেন। আর তেজস্ক্রিয়তা আবিষ্কার হয়েছে কত সালে? 1896। কে আবিষ্কার করেছে? বেকেরেল। সবাই নাম উচ্চারণ করো, কি নাম? বেকেরেল, হেনরি বেকেরেল। আচ্ছা, এখন দেখো যে আবিষ্কার করছে তার নামে একটা একক হবে। এখন এই তেজস্ক্রিয়তার অনেক একক আছে, তার মধ্যে এসআই একক তাহলে কোনটা হবে? বেকেরেল। এটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে। তাহলে বলো তেজস্ক্রিয়তার এসআই একক কি? বেকেরেল। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছে কে? বেকেরেল। তাহলে এসআই একক কি হবে? বেকেরেল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে 1 বেকেরেল সমান কত ধরা হবে? আচ্ছা বলো তো তেজস্ক্রিয়তা মানে কি? ক্ষয়ে যাওয়া, ক্ষয়। ক্ষয়কে আমরা ইংলিশে কি বলি? ডিকে। ক্ষয়কে ইংলিশে কি বলা হয়? ডিকে। এখন ডিকে পরে কতটুকু সময়ের মধ্যে ডিকে ক্ষয় হবে? সেকেন্ড হতে পারে, পার সেকেন্ড, পার আওয়ার, পার ইয়ার, ঠিক আছে, পার মান্থ, অনেক কিছু হয়। তাহলে মনে রাখবো মোটামুটি আমরা কোনটা দিয়ে সহজ হিসাব করি? ডিকে পার সেকেন্ড। তাহলে দেখো তো 1 বেকেরেল সমান কত ধরা হয়? 1 ডিকে পার সেকেন্ড। সবাই উচ্চারণ করো, কি হবে? 1 বেকেরেল সমান 1 ডিকে পার সেকেন্ড। তেজস্ক্রিয়তার একককে বেকেরেল। এবার দেখো এই তেজস্ক্রিয়তা ঠিকঠাক বোঝানোর জন্য বিজ্ঞানী এই তেজস্ক্রিয় পদার্থ খেয়ে মারাও গেছিল। কুরি, দুজন কুরি ছিল, মাদাম কুরি আর পিয়েরে পিয়ারে পিয়েরে কুরি। তো 1 কুরি হচ্ছে মানে 1 কুরি সমান কত? 3.7 ইন্টু 10⁻10 কি? ডিকে পার সেকেন্ড। উচ্চারণ করো সবাই, কি? 3.7 ইন্টু 10⁻10 ডিকে পার সেকেন্ড। আচ্ছা আমাকে বলো তো 1 ডিকে পার সেকেন্ড মানে কত বেকেরেল? তাহলে এই লাইনটা 3.7 10⁻10 ডিকে পার সেকেন্ডকে আমরা কি বলতে পারি? এই সেম বেকেরেল বলতে পারি। তাহলে বলো তো 1 কুড়ি সমান কত বেকেরেল বলতে পারি? 3.7 10⁻10 বেকেরেল। ওকে, সেম সেম। এবার চলো এরপরে তোমরা বলবো 1 মিলি কুড়ি কত হবে, মাইক্রো কুড়ি কত হবে। দেখো মিলির ক্ষেত্রে আমরা সবাই জানি মিলি মানে কি? 1000, 10⁻3 দিয়ে ভাগ, তার মানে কত দিয়ে গুণ করতে হবে? 10⁻³ আর মাইক্রো মানে কি বলতো? 10⁻⁻6। তাহলে কত দিয়ে গুণ করবো? 10⁻⁻6 দিয়ে। তো দেখো মিলি যদি আমরা বের করতে চাই কত লিখতে হবে বলতো? সেম লেখো আগে 3.7 ইন্টু 10⁻, এখানে কত আছে? 10, আর এখানে কত? -3। কত হবে তাহলে? 7 বেকেরেল। আচ্ছা এবার দেখো মাইক্রোর ক্ষেত্রে কি হবে তোমরা বলো? 3.7 ইন্টু 10⁻, দেখো এখানে -6, তাহলে 10, এটা কত হবে? 4 হবে, 4 বেকেরেল। ওকে, তাহলে আমরা এটুকু কি বুঝতে পারছি? মিলি কুড়ি, মাইক্রো কুড়ি। আচ্ছা এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু তোমরা যেটা পারো না সেটা হচ্ছে ভাই এই জায়গাটা, এই যে আলফা বিটা গামা এক্স। এটা তোমাকে আমি 10 মিনিটে পড়াই দিব সবার, আপাতত আজকে এবং আগামী 1-2 সপ্তাহ মনে থাকবে। তারপরে একবার অন্তত পরীক্ষা দিবা ঠিক মতো, তাহলে পুরোপুরি তোমরা আগামী 1-2 বছর মনে রাখতে পারবা। এখন চলো আগে আমরা এই পার্টে আসতেছি। তো কণাধর্মী, তরঙ্গধর্মী, এই এক্স, আলফা বিটা গামা এক্স, এদের বৈশিষ্ট্য কি? কার কোন বৈশিষ্ট্যতে ছক আছে না? এই ছকটা পড়লে এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তারপরে অর্ধায়ু আছে, অর্ধায়ুর কোশ্চেনগুলো কীভাবে অ্যান্সার করতে হয় সেগুলোও বোঝাই দিব। দেখো আবার একটা একক আছে রাদারফোর্ড। 1 রাদারফোর্ড সমান কত? এটা কম আসে না বললেই চলে, 10⁻6 ডিকে পার সেকেন্ড। ওকে, এবার দেখো এবার মেইন পার্টটাতে এখানে একটু মনোযোগ দাও সবাই। প্রকৃতিতে সবচেয়ে বেশি ভরের মৌল কি লেখা? বিসমাথ। পারমাণবিক সংখ্যা কত? 83। আচ্ছা কেন এই কথাটা বলা হয়েছে এটা বুঝতে হবে। তো কোন শব্দ লেখা আছে? স্থায়ী লেখা আছে। কি লেখা আছে? সবাই এটা গোল করো, স্থায়ী। বলো স্থায়ী মানে কি? যে হচ্ছে ভাঙবে না, তাই না? সবাই দেখি এদিকে খেয়াল করি। তাহলে স্থায়ী মানে কি? যে ভাঙবে না, বুঝতে পারছো? যে ক্ষয় হবে না, সে হচ্ছে স্থায়ী। এখন আমরা সবাই জানি নিউক্লিয়াস ভেঙে, নিউক্লিয়াস থেকে যারা স্বতঃস্ফূর্ত, যেসব মৌলের নিউক্লিয়াস ভেঙে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মি নির্গত হবে, মানে ভেঙে যাবে, তাদেরকে আমরা কি বলবো? তেজস্ক্রিয় মৌল। তাদের থেকে যে রশ্মিগুলো বের হয় তাদেরকে আমরা কি বলি?
তেজস্ক্রিয় রশ্মি। আচ্ছা, এখন কোন মৌলগুলো আসলে ভেঙে যাবে? দেখো নিউক্লিয়াস ভাঙবে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে একটু আগে আমরা দেখলাম কি বল ছিল, নিউক্লিয় বল। তাহলে যখন নিউক্লিয় বলের চেয়ে এই ভাঙার যে বল মানে বিকর্ষণ বলটা যখন বেশি হবে তখন কি ভেঙে যাবে না? তার মানে দেখো যেসব মৌলের মানে পারমাণবিক সংখ্যা 83 থেকে কম, মানে 83 সহ 83 থেকে কম, তাদের নিউক্লিয় বল কি বেশি কার থেকে? বিকর্ষণ বলের চেয়ে। এজন্য তাদের নিউক্লিয়াস কেমন হয়? স্থায়ী নিউক্লিয়াস। আর যারা হচ্ছে 83 থেকে বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট তাদের কি হবে? নিউক্লিয় বলের চেয়ে কোনটা বেশি হবে? বিকর্ষণ বল। তখন তাদের নিউক্লিয়াস ভেঙে যাবে, তখন নিউক্লিয়াস কি হয়ে যাবে? অস্থায়ী। ভেঙে কি বের হবে? তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি কে কে? আলফা, বিটা, গামা। তাহলে বলতো 83 এর পরের থেকে সব মৌল কি করে? তেজস্ক্রিয় বিকিরণ করে। তাহলে ওরা কি স্থায়ী নাকি অস্থায়ী? কোনো প্রবলেম? তাহলে দেখো অস্থায়ী। তাহলে আমাকে বলতো স্থায়ী সর্বশেষ কে হবে? 83 নম্বর মৌল, সেটার নাম কি? বিসমাথ। এই জন্যই বলছে কি সবচেয়ে বেশি ভরের স্থায়ী মৌল, কারণ এর আগে সবাইও তো স্থায়ী। তাহলে সবচেয়ে বেশি ভরের স্থায়ী মৌলকে সবার লাস্টেরটা 83, এর ভর কত? 209। তাহলে বিসমাথ মনে রাখতে হবে। সবচেয়ে বেশি ভরের স্থায়ী মৌল কোনটা? বিসমাথ। তার ভর কত? 209। কত পারমাণবিক সংখ্যা? 83। ওকে, তো সিয়াম ফোন দিচ্ছে, ধরা লাগবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, ও ভাইয়া কথা বলছিলাম ওদের সাথে পরিবেশ রসায়ন। আমি তো ক্লাস নিচ্ছি এদের, 20 মিনিট পরে ছেড়ে দেবো। তারপরে কি ভাই এদের সাথে কথা বলে আপনারা 20 মিনিট পরে জানাচ্ছি নাকি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়েই কথা বলছিলাম। ঠিক আছে, ওকে। না না, সমস্যা না, বেশি থাকে। সমস্যা হলে তো হবে না, বেশি থাকে। নর্মালি তুমি মাথায় রাখো, শোনো এই টাইপের কোয়েশ্চেন তোমার আসবে না। নর্মালি তুমি খালি কোয়েশ্চেন এখান থেকে একটাই, কি সবচেয়ে বেশি ভরের স্থায়ী মৌল ক্যান্সার কি? বিসমাথ। ওকে, এখন শোনো এবার এই পার্টটায় চলে আসো। কণাধর্মী আর তরঙ্গধর্মী যেটা ভাগে ভাগ করছি, আসলে আমাদের কি কি মৌল মানে কি কি রশ্মি আছে তোমরা জানো যে আলফা, বিটা, গামা, এক্স। কি কি আছে? আলফা, বিটা, গামা, এক্স। কিন্তু বলো তো এক্স কি তেজস্ক্রিয় রশ্মি? তেজস্ক্রিয় রশ্মি কে কে? আলফা, বিটা, গামা। এই পার্টটুকু এই 20 মিনিট খুব মনোযোগ দিতে হবে, কিন্তু সব কিছু তোমার মানে একদম মুখস্থ হয়ে যাবে। তো প্রথমে আসো, এদেরকে আমরা বোঝার জন্য দুই ভাগে ভাগ করব। তোমরা একটু এদিকে সরে বসো, দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখো, তাহলে এখন দেখো কণাধর্মী আর হচ্ছে তরঙ্গধর্মী। কি কি ভাগে ভাগ করছি বলো? কণাধর্মী আর তরঙ্গধর্মী। আচ্ছা, কণাধর্মীর কে কে আছে আগে নামটা একটু পড়ি। আলফা আর বিটা। আর তরঙ্গধর্মী কে কে আছে? গামা আর এক্স। তাহলে বলো তরঙ্গধর্মী কে কে? আলফা, বিটা। আর কণাধর্মী কি? গামা আর এক্স। উল্টা বলছি আমি? তরঙ্গধর্মী কি কি? গামা আর এক্স। কেন? এটা ভুল করা যাবে না। এই জন্য দেখো এরা হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ। তোমরা যখন দ্বিতীয় অধ্যায় পড়ছিলা গুণগত রসায়ন বা যে কোনো জায়গায় পড়ছো, তড়িৎ চুম্বক তরঙ্গের মধ্যে কি মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, এক্স রে। তাহলে এই দুইটা কোথায় ছিল? তড়িৎ চুম্বক তরঙ্গে। আলো একটা কি? তড়িৎ চুম্বক তরঙ্গ। তাহলে মনে রাখবা এই দুটো ওইখানে থাকবে। আর সবসময় ছোটবেলা থেকে কি বলে আসতেছো? আলফা রশ্মি না আলফা কণা? কি বলো? আলফা কণা। তাহলে আলফা কি? কণাধর্মী। ওকে, সাথে কারে নিয়ে গেছে? বিটা। এবার দেখো তাহলে কণাধর্মী তার কি থাকবে? অ্যান্সার দাও, কি থাকবে? কণা থাকে। আর যার কণা থাকে তার কি থাকবে? ভর থাকে। আর যার ভর থাকে তার কি থাকবে? ভরবেগ থাকে, গতিশক্তি থাকে। তাহলে বলো কি কি? কণাধর্মী কি থাকে? কণা থাকে, ভর থাকে, আর ভর থাকলে কি থাকবে? ভরবেগ, আর ভরবেগ থাকলে গতিশক্তি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো দেখো যার কণা আছে তার আরেকটা জিনিস থাকে, যেমন কণা থাকে, ভর থাকে, তার আবার কি থাকে? চার্জও আছে। তাহলে যার কণা আছে তার কি আছে? চার্জ আছে। তরঙ্গের কি চার্জ থাকে? না। এবার দেখো যার চার্জ থাকবে ওর কোন বৈশিষ্ট্য তোমার লাগবে? সেটা হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। তার মানে যে তুমি একটা চার্জিত কোনো কণাকে যদি চৌম্বক ক্ষেত্রে রাখো সে কি হবে? বিক্ষিপ্ত হবে। বিদ্যুৎ ক্ষেত্রে রাখলেও কি? বিক্ষিপ্ত হবে। বোঝা গেছে? তার মানে বা বিচ্যুত হবে। তাহলে মনে রাখতে হবে যার চার্জ থাকবে তার কি হবে? কারণ চার্জ কি হবে?
আকর্ষণ বিকর্ষণ হবে বা বিভিন্ন রকম ঝামেলা হবে, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র, তখন কি হবে? বিক্ষিপ্ত হয়। বিদ্যুৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা কি হবে? বিক্ষিপ্ত হবে। এবার চলে আসে এই পাশে তরঙ্গধর্মী, অবশ্যই তার কি থাকবে? তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তার কি কণা থাকবে? কণা থাকবে না। কণা থাকলে কি থাকবে না? ভর থাকবে না। তাহলে কি থাকবে না? ভরবেগ নাই। আচ্ছা, যার কণা নাই, ভর নাই, তার আবার কি নাই? চার্জ নাই। আর যার চার্জ নাই সে কি বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে? বিক্ষিপ্ত হয় না। ক্লিয়ার? বিক্ষিপ্ত হয় না। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। এখন বলবো স্যার এদের তো বেগ থাকবে, এদের কি বেগ থাকবে? দেখো, এই যে তড়িৎ চৌম্বক তরঙ্গ, এদের বেগ থাকবে এবং সেটা কার বেগের সমান? আলোর বেগের সমান। আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এদের বেগ আছে, ওরও বেগ আছে, সমস্যা নাই, দুজনেরই বেগ আছে। ওকে, কিন্তু এর বেগ কার সমান? আলোর বেগের সমান। তাহলে কোন দুজন তরঙ্গধর্মী? গামা আর এক্স। কিন্তু গামা হচ্ছে তোমার তেজস্ক্রিয় রশ্মি, কিন্তু এক্স তেজস্ক্রিয় রশ্মি না। ওকে, এখন চলো তাহলে তোমরা একবারে জাস্ট রিভিশন দাও। তাহলে কণার কি থাকবে বলো? কণাধর্মী কি থাকবে? কণা থাকে, ভর থাকে, ভরবেগ থাকে, গতিশক্তি থাকে। আচ্ছা, আর যার কণা আছে তার কি আছে? চার্জ আছে। আর চার্জ থাকলে কি হবে? তড়িৎ ক্ষেত্র চৌম্বকের দ্বারা বিক্ষিপ্ত হয়। তরঙ্গধর্মী কি থাকবে? তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তো এদের কি তরঙ্গ দৈর্ঘ্য থাকবে? না। এদের কি নাই? কণা নাই, ভর নাই, চার্জ নাই। যার চার্জ নাই সে কি হবে? তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র বিক্ষিপ্ত হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো এইখান থেকে পড়ি। তো এইখানে একটা লাইন লেখা আছে, এটা একটু পরেও পড়া যায় যে, হ্যাঁ ও লেখা বুঝছো না? আমি তো হতাশ হয়ে গেছিলাম, আমার বলতে কিছুই বুঝতেছি না। পরে বলছে এত সুন্দর করে বোঝানোর পরে যদি না বোঝে, ও বলছে লেখা বুঝতেছি না। আমি বুঝাই দিচ্ছি, এখানে লেখা কি তুমি তো দেখতেই পাচ্ছ না, বুঝবা কিভাবে? লেখা গামার। শোনো, এখানে কেটে গেছে। তো এটা আসলে ওই মেইন শিট পাচ্ছি না, একটা ছবি তোলা ছিল, সেই ছবি থেকে বানানো হয়েছে। দেখো, আয়নায়ন আছে আর ভেদন যোগ্যতা আছে। ভেদন যোগ্যতা কি? মনে করো একটা সুচ, এটা মনে করো একটা সুচ আমি নিয়ে এখানে প্রবেশ করালাম, এটা কি ঢুকতেছে? কিন্তু যদি চিকন একটা সুচ হইতো তাহলে কি আমি চাপ দিলে ঢুকে যেত না? তাহলে দেখো ওই যে ঢুকে যাচ্ছে, ভেদ করতেছে, এটাকে কি বলা হয়? ভেদন যোগ্যতা। তো কার ভেদন যোগ্যতা বেশি? যার মনে করো মোটা জিনিস নাকি চিকনের? তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য চিকন মানে কম, সে কি হবে? বেশি ভেদ করবে। মনে থাকবে এটা, তরঙ্গ দৈর্ঘ্য যার কম সে কি বেশি ভেদ করবে, আর যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে বেশি ভেদ করবে না। আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে এখানে এত কিছু তোমার বোঝা লাগবে না। এখানে মনে রাখতে হবে আয়নায়ন কার বেশি, ভেদন যোগ্যতা কার বেশি। কি মনে রাখবো আমরা? দেখো, আলফার আয়নায়ন বেশি, গোল করে ফেলো। তাহলে কার আয়নায়ন বেশি? আলফার আয়নায়ন বেশি। আলফার আয়নায়ন বেশি, তাহলে উল্টা দিক থেকে চিন্তা করো, তাহলে ভেদন যোগ্যতা কার বেশি হবে? গামার বেশি হবে। এবং সিকোয়েন্স কি? আলফা, বিটা, গামা। আলফার আয়নায়ন বেশি, গামার ভেদন যোগ্যতা বেশি। তাহলে গামার ভেদন যোগ্যতা বেশির ক্ষেত্রে গামা, বিটা, আলফা। এবার প্রত্যেকটা যেখানেই হোক না কেন অনুপাত সবসময় সেম, 1000:101। এখানেও কি 1000:101। ওকে, আচ্ছা, তাহলে বলো কার আয়নায়ন বেশি? আলফার আয়নায়ন বেশি। কার ভেদন যোগ্যতা বেশি? গামার ভেদন যোগ্যতা বেশি। এবার আসো কণা আর তরঙ্গ। এবার সবাই এখানে চলে আসো, অলরেডি যা পড়ছি খালি আমাদের একটু গোল করা লাগবে, আর কিছু না। আর যেগুলো পড়া লাগবে সেগুলো আমি বুঝাই দিচ্ছি। তাহলে আলফা আর বিটাতে কি লেখা? কণাধর্মী। আর গামা আর এক্স কি? তরঙ্গধর্মী। এখন আমাকে বলো, যার কণা থাকবে তার কি থাকবে? ভর থাকবে, চার্জ থাকবে। কিন্তু যে তরঙ্গধর্মী তার কি ভর থাকবে? এই দেখো ভরহীন, দেখছো? তার কি চার্জ থাকবে? আধান মানে কি রে? চার্জ। তার চার্জ নেই মানে আধান নিরপেক্ষ। ক্লিয়ার? তো প্রথম তিনটা পয়েন্ট কি বুঝছো? এবার আসো, যারা তরঙ্গধর্মী ওরা কেমন তরঙ্গ? তড়িৎ চৌম্বক তরঙ্গ। কেমন তরঙ্গ? তড়িৎ চৌম্বক তরঙ্গ। আচ্ছা, এবার দেখো তারপরে কি বলছিলাম, যে এদের চার্জ ভর আমি একটু পরে পড়াই দিচ্ছি। এবার আসো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য এখানে জাস্ট পড়বা, এ নাই। বাকি মূল কথা হচ্ছে যার চার্জ আছে, এদের তো চার্জ থাকে, যার চার্জ থাকে। 8 নম্বর পয়েন্টে আসো, তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কি হয়? বিচ্যুত হয়। কিন্তু বলতো তরঙ্গধর্মী যারা, এদের কি চার্জ আছে? চার্জ নাই, তাহলে এরা কি হবে? বিচ্যুত হয় না। বোঝা গেছে? এই পয়েন্টগুলো কি ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, তাহলে আমাদের পড়তে হবে কি? পড়তে হবে এই আলফা আর বিটার চার্জ কত আর ভর কত, যেহেতু ওদের ভর আছে চার্জ আছে। আচ্ছা, এবার দেখো ভর আর চার্জ কত কিভাবে মনে রাখবো?
প্রথম বিষয়টা হচ্ছে আগে আমি বিটা রশ্মি পড়াই। দেখো বিটা হচ্ছে উচ্চ দ্রুতিতে চলমান ইলেকট্রন, বা কোনো কোনো জায়গায় লেখা থাকে উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন। তাহলে বিটা মানেই আসলে কি? ইলেকট্রন। কেন বলো তো? কারণ বিটা সবাই লেখো উপরে, বিটা লেখো, বিটা। বিটাতে কি হবে? ইতে ইলেকট্রন না, আগে ইতে হবে ইনসুলিন। তাহলে বলতো বিটা কোষ থেকে কি খরিত হয়? ইনসুলিন। আর এই ইতে কি হবে? ইলেকট্রন। মনে থাকবে? তাহলে আলফা বিটা মনে আছে? তাহলে বিটা কোষ থেকে কি খরিত হয়? ইনসুলিন। আর এই বিটা থেকে কি খরিত হবে? ইলেকট্রন। মানে বিটা হইলেই কি হবে? রস্যই থাকবে, ই থাকবে। ঠিক আছে, তাহলে ইনসুলিন, ইলেকট্রন। ওকে, এবার তোমরা আমাকে বলো, যেটাই বিটা রশ্মি ওটাই কি ইলেকট্রন? তাহলে ইলেকট্রনের ভর কত? 9.1 10⁻³ কেজি। তাহলে বলতো বিটা রশ্মির ভর কত? সেম। তাহলে ইলেকট্রনের ভর যা, বিটার ভর তাই। আচ্ছা, এবার আমাকে বলো তো ইলেকট্রনের চার্জ কত? 1.6 10⁻19 কুলম্ব। বাচ্চাকাল থেকে বড়। তাহলে ইলেকট্রনের চার্জ যা, মাইনাস দিয়ে শুরু করতে হবে, ওটাই কার চার্জ হবে? বিটা রশ্মির চার্জ। ক্লিয়ার? এটা নিয়ে কোনো প্যারা নেওয়া লাগবে? তাহলে বিটা মানেই কি? ইলেকট্রন। বিটা মানেই হচ্ছে ইলেকট্রন। ওকে, এরপর দেখো, এবার আসো আলফা রশ্মি। তোমরা সবাই পড়ছো আলফা হচ্ছে হিলিয়াম 2+2 আর ভর কত? 4। তাহলে আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম 2+। এখন আমরা সবাই জানি যে আলফার ভেতরে হিলিয়ামের ভেতরে নিউক্লিয়াসের মধ্যে কয়টা প্রোটন থাকবে? তাহলে 2টা প্রোটন। আর তার চারপাশে কোনো ইলেকট্রন কি থাকে? কোনো, কারণ তার হিলিয়াম 2+ মানে কি ইলেকট্রন নাই। তাহলে এর চারপাশে কোনো ইলেকট্রন নাই, তার মানে শুধুমাত্র নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসে কয়টা প্রোটন থাকবে? 2টা প্রোটন থাকবে। আচ্ছা, এখন আমাকে বলো, সবাই ছোটবেলা থেকে পড়ছো ইলেকট্রনের চার্জ যা হবে প্রোটনের চার্জ কি? তাই, শুধু প্লাস আর মাইনাস। ইলেকট্রনের চার্জ কত পড়লাম আমরা? 1.6 10⁻19। তাহলে বলো তো আমাদের প্রোটনের চার্জ কত হবে? 1.6 10⁻19। এখন আমাকে বলো হিলিয়ামের মধ্যে, দ্যাট মিনস আলফা রশ্মির মধ্যে কয়টা প্রোটন থাকে? দুজনের চার্জ তুমি গুণ করে দাও। তাহলে এখানে লেখা হচ্ছে 2 গুণ কত হবে? 1.6 × 10⁻19। তাহলে বলো তো এখন আলফা রশ্মির চার্জ কত হয়ে যাবে? 2 গুণ 1.6, 2 গুণ 16 কত হবে? 32। তাহলে কত হবে? 3.2, বা 2 × 1.6 কি হবে? 3.2 10⁻19 কুলম্ব। ক্লিয়ার? তাহলে বলো তো আলফার চার্জের পরিমাণ কত? 3.2। কেন 3.2? কারণ আলফার মধ্যে কয়টা প্রোটন? 2টা। এটা কি বুঝে গেছে? মিলাইতে পারছো? তাহলে 2টা প্রোটন হলে কি হবে? 3.2 10⁻19 কুলম্ব। ওকে, এবার চলো তো এটা তো হয়ে গেল, পজিটিভ থাকবে এই, আর কিছু না। এবার হচ্ছে ভর। ভরের ক্ষেত্রে তোমরা সেই ছোটবেলায় পড়ছো গুণগত রসায়নের মধ্যে যে আলফা রশ্মির ভর ইলেকট্রনের ভরের কত গুণ? 7000 গুণ। মনে আছে? এমসিকিউতে আসতো। কত গুণ এটা? 7000 গুণ। এখন তুমি 7000 দিয়ে গুণ করলে দেখো 7 গুণ 9 কত হয়? 63 হয়। তো একটু বেড়ে যাবে, পাশে আশেপাশে অনেক কিছু আছে। তাহলে 6.6 মনে রাখবা। আর যখন ওইটা গুণ করা হয় তখন 1000 আরও একটা কমাই দিলে কত হয়ে যাবে? -27। এটা তো সবার মুখস্থ আছে মোটামুটি। 6.6 গুণ 10⁻, কত? বা কোন কোন জায়গায় লেখা আছে 6.67 বা 6.69 × 10⁻27 কেজি। ওকে, মেইনটুকু মনে রাখবা, 6.6 10⁻27 কেজি। ওকে, তাহলে আমরা কি প্রথম 4টা পয়েন্ট ক্লিয়ার করছি? আচ্ছা, এবার চলে আসো বেগের ক্ষেত্রে। একটু আগেই বলছি যে তড়িৎচুম্বক তরঙ্গ, এদের বেগ কার বেগের সমান? আলোর বেগে। দেখো তো মেলে কিনা? আলোর বেগ কি ছিল? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। শেষ। আচ্ছা, এবার দেখো এই দুজনের বেগ কি হবে। এই বেগটা খেয়াল করো, বেগ হচ্ছে আলফার 1.4 10⁻7, 1.9 10⁻7, আর বিটার কত? 0.9 2.9 10⁸। এখন আমরা কিভাবে মনে রাখবো? দেখো দেখো সবার লাস্টে কি আছে? সবার লাস্টে আছে হচ্ছে 10⁸। খালি প্রথমটার লাস্টে কি? তা আমরা একটা কাজ করবো, সব জায়গায় 10⁸ বানাই দিব। তাহলে এখানে যদি আমরা 10⁸ বানাইতে চাই তাহলে আমাদের কত লিখতে হবে? 1.4 কে
0.14, আর এটা কত হবে 0.19, 0.19, বাট আমরা বলবো কি 0.14 থেকে 0.19, কি বলবো বলো 0.14 থেকে 0.19। আচ্ছা, তাহলে এখন চলে আসো, আলফা কণার বেগ কত বলো, 0.14 থেকে 0.19, কত 0.14 থেকে 0.19, বিটা কত হবে 0.9 থেকে 2.9। দেখো বিটার মধ্যে সব কিছু কিন্তু 9 ভাব আছে, কিভাবে হ্যাঁ বিটা লিখতে পারো তোমরা, বিটা দেখো 9 হয়েছে, হয় না না? আচ্ছা 9 দেখছো, তাহলে বিটা হচ্ছে 9। দেখো ভরের শুরুতে 9, বেগেও কি 0.9 থেকে 2.9, তাহলে বেগও কি হবে বলো 0.9 থেকে 2.9, সব তো 10⁸। তাহলে বিটার ক্ষেত্রে সব কি 9, ভরেও কি আছে 9, বেগেও কি থাকবে 9, 0.9 থেকে 2.9। আর এটা তো তুমি এমনি পারবা 0.14 থেকে কত 0.19, কোনো ভাই একটু চেঞ্জ আছে, এগুলো আসলে খুব বেশি আসে না, বাট তারপরেও সব পড়াচ্ছি বলে পড়াই দিলাম। পাল্লা এগুলো খুব লাগবে না, মনে রাখতে পারো। গামা হচ্ছে 30 সেন্টিমিটার লোহা ভেদ করে, আর এক্সরে কয়েক সেন্টিমিটার মাংসটা লাগবে না, এটা একটু পড়তে পারো। গামা 30 সেন্টিমিটার লোহা ভেদ করতে পারে, আর আলফা হচ্ছে বায়ু ভেদ করে, বিটা হচ্ছে 1 মিলিমিটার সীসা, 5 মিলিমিটার অ্যালুমিনিয়াম। জাস্ট পড়ার জন্য পড়ো, এটা বেশি লাগবে না। তরঙ্গ দৈর্ঘ্য এদের নাই, এদের আছে তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে পড়া লাগবে না, কারণ এখান থেকে পড়লে মাথা খারাপ হয়ে মরে যাওয়া। গুণগত রসায়নে যা পড়ছো ওইটুকু মাথায় রাখবা। আর তড়িৎ চুম্বক তো বলছি আগেই, বিচ্যুত হয় কারণ এদের চার্জ থাকে। এটা কি বিচ্যুত হয়? কেন হয় না? কারণ এদের কি নাই, চার্জ নাই। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমার বৈশিষ্ট্যগুলো এমনিই পারা যাবে। এবার চলে আসো, এখানে একটু আয়ু নিয়ে কথা আছে। গড় আয়ু, অর্ধায়ু আর কি ক্ষয় ধ্রুবক। আমাকে একটু বলো তো, যে গড় আয়ু নাকি গড়ায়ু, গড়ায়ু, এই গড়ায়ু এটা কি টাও, 1/λ, ল্যামডা কি ক্ষয় ধ্রুবক, আর t½ মানে কি অধায়ু লেখা আছে, অর্ধায়ু। আচ্ছা এখন দেখো তো, আয়ুর সাথে আয়ু কি হবে, সমানুপাতিক হবে। এই সিম্পল জিনিসটাই অনেক স্টুডেন্ট ভুল করে, নর্মাল বিষয়। সেটা কি দেখো, আয়ুর সাথে অর্ধায়ু কি সমানুপাতিক, আর ক্ষয় কি হবে ব্যস্তানুপাতিক না? কারণ দেখো যার ক্ষয় বেশি তার আয়ু কি, ক্ষয় বেশি হলে আয়ু কম হবে। তাহলে ক্ষয়ের সাথে আয়ুর সম্পর্ক কি, 1/λ। এবার দেখো t ½/0.693, এটা মনে রাখবা, টাও ইকুয়ালস টু কি t½/0.693। তোমাদের ম্যাথের সময় মাঝে মাঝে এই কোশ্চেন দিয়ে করে ফেলতে হবে। এখন এই তিনটা জিনিস একটু মুখস্থ রাখবা। ইউরেনিয়ামের গড় আয়ু, অর্ধায়ু কত, 450 কোটি বছর। রেডিয়াম 1622 বছর, আর রেডন কত 4 দিন। ইউরেনিয়ামটা মনে রাখবা, ইউরেনিয়াম কত 450 কোটি। এখন এই যে বিক্রিয়াগুলো হয়, এই বিক্রিয়াতে, নিউক্লিয় বিক্রিয়াতে কি কি সংরক্ষিত থাকে খেয়াল করি। সংরক্ষিত থাকে হচ্ছে আইসোটপিক স্পিন, নিউক্লিয়ন সংখ্যা, সামগ্রিক ভর শক্তি, সমতা, তড়িৎ আধান, রৈখিক ভরবেগ, কতে কি কৌণিক ভরবেগ। এখন এটা একটু কষ্টকর, কিন্তু তুমি 2-3 বার পড়লে তোমার মনে থাকবে। প্রথমে দেখো চেঞ্জ করে দেয় কোথায়, আমি বোঝাই দিচ্ছি। এই আইসোটপিকটা গোল করে এখানে চেঞ্জ করে দিয়ে দিবে আইসোটনিক, কিন্তু আইসোটনিক কি হবে, কি আইসোটপিক স্পিন, কি স্পিন আইসোটপিক। নিতে কি হবে নিউক্লিয়ন সংখ্যা, সতে উচ্চারণ করো সমতা, সাথে কি সামগ্রিক ভর শক্তিটা চেঞ্জ করে দেয়, ভরবেগ দেয়, হবে কি সামগ্রিক ভর শক্তি। আর দেখো ভরবেগ দুইটা আছে, রৈখিক ভরবেগ আর কি কৌণিক ভরবেগ। ওকে, এখন একটু আমি এটা পড়াবো 1 মিনিটে, তার আগে 1 মিনিট তোমাদের বুঝাই দিই, যে আয়ু বুঝাই দিই। আয়ু মনে করো অর্ধায়ু মানে কি, সবাই এটা অনেক সময় ভুল করো, এটা মুখে মুখে করা যায়, তুমি খাতায় লিখে লিখে একবারে করতে পারো, যে টাইপের ম্যাথগুলো আসে। অর্ধায়ু মানে হচ্ছে কোনো একটা পদার্থ তুমি যতটুকু নিয়েছো, অর্ধায়ু শেষে সে অর্ধেক থাকবে, অর্ধেক হয়ে যাবে। মনে করো তুমি একটা, ধরো তুমি ইউরেনিয়াম, ধরো আমরা 32 কেজি ইউরেনিয়াম নিলাম, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় লোক হয়ে গেছে, 32 কেজি ইউরেনিয়াম নিচ্ছে। এখন দেখো 32 কেজি ইউরেনিয়াম অর্ধেক হয়ে যাবে, মানে কত কেজি হয়ে যাবে, কত বছর পরে, 450 কোটি বছর পরে। তো এই হিসাব করা একটু ঝামেলা, আমরা সহজ সংক্ষেপেটা করি। দেখো মনে করো আমরা ধরি হচ্ছে একটা পদার্থের অর্ধায়ু 10 দিন, কত দিন, 10 দিন। আচ্ছা এখন আমি যদি বলি যে তাকে ধরো আমরা সেই 16 কেজি একটা পদার্থ নিয়েছি, যদি প্রশ্ন করা হয়
যে 10 দিন পরে সে কত কেজি হবে, যা নেওয়া হবে তার কি হয়ে যাবে অর্ধেক, তাহলে কত হয়ে যাবে 16 কেজির অর্ধেক কত বলো 8 কেজি। তো বলতে পারছো না কেন? আচ্ছা যদি এমন হয় কোনো একটা পদার্থ তার অর্ধেক ধরো 10 দিন, ধরো সেটা নেওয়া হলো 4 কেজি, 4 কেজি, তাহলে 1 মাস পরে কতটুকু হবে বলো তো? 4 কেজি যদি অর্ধেও 10 দিন হয়, 10 দিন পরে সে কি হয়ে যাবে অর্ধেক হবে 2 কেজি, আবার 10 দিন পরে সে কি হয়ে যাবে 1 কেজি, কতটুকু হবে 1 কেজি। আচ্ছা 10 দিন পরে, আবার 10 দিন পরে সে কতটুকু হয়ে যাবে হাফ কেজি। এখন যদি কোয়েশ্চেনটা 1 মাস 30 দিন না করে বলতো 40 দিন, তাহলে হাফের পরে কি হতো 1/4, 50 দিন বললে কি হতো 1/8 কেজি। বোঝা গেছে? তাহলে সিকোয়েন্সটা এভাবেই আসবে। তাহলে এভাবে আমাদের কোয়েশ্চেন। এখন যদি আমি একটা প্রশ্ন সবাই অ্যান্সার দিবা যে হচ্ছে 1 কেজি মৌল আছে, তার অর্ধায়ু 5 দিন, বলো 20 দিন পরে কতটুকু, আচ্ছা 20 দিন পরে যতটুকু থাকবে, মানে 20 দিন পরে ক্ষয় হচ্ছে কতটুকু, এটা বেশি কঠিন হয়ে যাবে, ক্ষয় হবে কতটুকু। আগে দেখো যে 20 দিন পরে সে কতটুকু থাকে, তাই আগে দেখো। আচ্ছা বলো 20 দিন পরে কতটুকু থাকে, 5 দিন তার অর্ধ, তাহলে বলো 5 দিন পরে কতটুকু হবে 1/2। আচ্ছা আবার 5 দিন পরে কত হবে 1/4, আবার 5 দিন পরে কত হবে 1/8, আবার 5 দিন পরে কত হবে 1/16। তাহলে দেখো তো 5 5 5 20 দিন পরে কতটুকু হয়ে যাবে, তাহলে ছিল 1 কেজি, এখন কয় কেজি 1/16 কেজি। তাহলে বলো তো কতটুকু ক্ষয় হয়েছে, তাহলে 1 - 1/16 ইকুয়ালস টু কত হবে 16, 16 - 1 কত 15, 15/16। বুঝছো? সবচেয়ে কঠিন লেভেলে তো করে দিলাম। এবার চলো লাস্ট কথাটা কি, এটা হচ্ছে ফিউশন আর ফিশন। কি কি ফিউশন আর, ও এটা তো বলিই নাই, এগুলো কি দিয়ে মনে রাখবা, আমাদের আনিস কাকা আছে না, আনিস কাকা চিনো তোমরা আনিস কাকাকে? অনেক, আনিস কাকার একটা ছেলে ছিল টেরা ছেলে লাটিম হাইজ্যাক, ওটা এখনো পড়ো নেই মনে হয়। কিন্তু আনিস কাকা হচ্ছে মূত্র তৈরির ধাপ, আলট্রা ফিল্ট্রেশন, নির্বাচনমূলক পুনঃশোষণ আর কি সক্রিয়করণ। মূত্র তৈরির সময় পড়েছিলাম না, কুশনি আনিস কাকা দুজন ঘুরতে গেছিল। এখন দেখো এই আনিস কি করে, সাঁতার কাটে। কি হবে আনিস সাঁতার কাটে, এই যা মনে রাখতে হবে। এবার আসলে ফিউশন আর ফিশন 1 মিনিট হবে। ফিউশন কোথায় হয়, ফিশন কোথায় হয়, ভুল করা যাবে না। দেখো ফিউশন মানে কি সংযোজন, আর ফিশন মানে কি ভেঙে ফেলা, ভাঙন। এখন দেখো ফিউশন কই হয় আর ফিশন কই হয়। আমরা সবাই জানি যে আমরা যে আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আমি তোমাদের কোশ্চেন করতে চাইছিলাম যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায়, আমি তো বলে ফেলছি কোথায়, রূপপুরে। এখন দেখো ওইখানে কি বানানো হয়, পারমাণবিক বোমা, বিদ্যুৎ। তাহলে পারমাণবিক চুল্লি আছে এখানে, যেখান থেকে পারমাণবিক থেকে বিদ্যুৎ বানানো হয়, মানে বিভিন্ন নিষ্ক্রিয় পদার্থ থেকে। তো পারমাণবিক বোমা এবং নিউক্লিয়ার যে চুল্লিগুলো আছে সেখানে কি ইউজ করা হয়, ইউরেনিয়াম কত 235। আচ্ছা এখন প্রশ্ন আসে যে ফিশন বিক্রিয়া কোথায় হয়, পারমাণবিক বোমা পারমাণবিক চুল্লি। রিপিট করো, কি পারমাণবিক বোমা পারমাণবিক চুল্লিতে কি হয় ফিশন। তাহলে স্যার ফিউশন কই হয়, মনে রাখবা ফিউশন কই হয়, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবাই ভুল করে একবারে মুখস্থ রাখবা। সূর্য প্লাস হাইড্রোজেন বোমা। এখন দুলা ভাই এখানে কি সূর্য কই, দেখো সূর্য বলো, তাহলে কি হবে এটা সূর্য, উতে কি হবে ফিউশন, মনে থাকবে। ফিউশন কি হবে ফিউশন সূর্য, কি হবে ফিউশন সূর্য। সূর্য প্লাস কি হাইড্রোজেন বোমা। তোমরা জানো কি সূর্যের জ্বালানি কি, তোমরা কি জানো সূর্যের জ্বালানি হচ্ছে হাইড্রোজেন, সূর্যের জ্বালানি কি হাইড্রোজেন। তো যাই হোক, তাহলে বলো ফিউশন কই হবে, ফিউশন সূর্য, উচ্চারণ করো সবাই, সূর্য প্লাস কি হাইড্রোজেন বোমা। আর ফিশন কি হবে চুল্লিগুলোতে হবে। এখন আমাকে বলো সূর্যের মধ্যে কি তাপমাত্রা কম থাকে নাকি বেশি থাকে, অনেক থাকে। তাহলে বলতো কোন জায়গায় তাপমাত্রা আমাদের বেশি লাগবে ফিউশনে, এবং কত লাগবে অনেক লাগবে, কত 10⁸ ডিগ্রি সেলসিয়াস, কত লাগবে 10⁸ ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা এবার আমাকে বলো শক্তি কোথায় বেশি উৎপন্ন হবে, শক্তির নাম্বারগুলো আগে পড়ো।
17.6 আর এটা কত 200, কত 17.6 200, এটা তোমার মাথায় থাকবে, কিন্তু কোনটা কোন জায়গায় ভুলে যাবা। তো মূল কথা হচ্ছে কি, ফিশন মানে কি ভাঙন, আর ফিউশন মানে কি জোড়া লাগে। তাহলে ফিশন বিক্রিয়াতে যেখানে ভাঙে সেখানেই তো বেশি শক্তি উৎপন্ন হবে, তাই না? তাহলে বলো তো 200 মেগা ইলেকট্রোভোল্ট কোথায় হবে? ফিশনে। ফিশন প্রক্রিয়াতে কত হবে? 200 মেগা ইলেকট্রোভোল্ট। আর ফিউশনে কত হবে? 17.6 মেগা ইলেকট্রোভোল্ট। ওকে, তাহলে কি এই জিনিসটা আমরা পারবো? তাহলে এই টপিকগুলো এভাবে পড়তে হবে। তাহলে এক্স রে, গামা রে, তাহলে আলফা রশ্মি, আলফা বিটা আর গামা, এই তিনটা কি তেজস্ক্রিয় রশ্মি না? ওকে, আগামী দিন তোমাদের ক্লাস কয়টায়? 12টায়। কয়টায়? 12টায়, এটা মাথায় রাখবা। 12টার সময় সবাই চলে আসবে, মাহিন ভাই ক্লাস নিবে, আর তারপরের দিন ফিজিক্স পড়ানো হবে। আগামী দিন হচ্ছে জিকে বা ইংলিশ ক্লাস হবে। ওকে, ও আচ্ছা, সিলেবাসটা একটু বলো তো আমাকে।